বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইংলিশ আড্ডা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকের আমাদের আলোচ্য বিষয় জেরান্ড পার্টিসিপল। তো এই জেরান্ড পার্টিসিপলের আলোচ্য বিষয়ের মধ্যে জেরান্ড সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো আজকে আমরা জানবো পার্টিসিপল সম্পর্কে। প্রেজেন্ট পার্টিসিপল একটি বাক্যে কী কী হিসেবে কাজ করতে পারে, সেগুলোর পজিশন কী সে সম্পর্কে আলোচনা করব আমরা। চলুন দেরি না করে আমরা আমাদের মূল ক্লাসে চলে যাই। সর্বপ্রথমে লক্ষ্য করতে হবে আমাদের প্রেজেন্ট পার্টিসিপলটি কী কী হিসেবে কাজ করে, এই বিষয়টা সম্পর্কে আমাদের ক্লিয়ার একটা জানতে হবে। তো দেখুন, প্রেজেন্ট পার্টিসিপল কাজ করে কিসের? ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশনের। অর্থাৎ বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন এমনকি কনজাংশনেরও কাজ করতে পারে। তাই যখন যেই কাজটি করবে বাক্যে একটি সেন্টেন্সে ওই প্রেজেন্ট পার্টিসিপলটি যেই কাজটি করবে তখন সেই পার্টস অফ স্পিচই তাকে বলতে হবে। চলুন একটু দেখে নিই। সর্বপ্রথমে দেখেন ভার্ব হিসেবে আমরা আলোচনা করব। আই এম সুইমিং, আই এম রিডিং এ বুক, হি ইজ সিঙ্গিং এ সং। এই তিনটে বাক্যের কথা লক্ষ্য করি। এই তিনটে বাক্যকে একটু আলাদাভাবে বলি যে এই তিনটে বাক্যে কি এই সিঙ্গিং, সুইমিং, রিডিং, সিঙ্গিং এগুলো কি নন ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। এই বাক্যতে ভার্বের কাজ করতেছে এবং সেই ভার্বটা কি নন ফাইনাইট ভার্ব। আমরা জানি কি ভার্ব দুই প্রকার, সেটা কি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। এখানে সুইমিং, রিডিং, সিঙ্গিং এগুলোকে আমরা নন ফাইনাইট ভার্ব বলছি। কেননা তার পূর্বে আরেকটি ভার্ব আছে এম, ইজ। এই ভার্বগুলো আছে যেগুলো হচ্ছে বাক্যে ফাইনাইট ভার্ব হিসেবে কাজ করছে। তারপর দেখুন ওখানে আমি ব্র্যাকেটে একটা বলছি মেইন ভার্ব। আচ্ছা, মেইন ভার্ব কখন সেটাও একটু আমরা বলি যে কখন নন ফাইনাইট ভার্ব এবং মেইন ভার্ব দুটো আমরা কখন বলতে পারবো। এই যে দেখুন, আই এম সুইমিং, আই এম রিডিং এ বুক, হি ইজ সিঙ্গিং এ সং। এই বাক্যগুলোতে সুইমিং, রিডিং, সিঙ্গিং এগুলো একসাথে নন ফাইনাইট ভার্ব এবং মেইন ভার্ব। অর্থাৎ তাহলে কি বোঝা গেল? নন ফাইনাইট ভার্বও বাক্যের মেইন ভার্ব হতে পারে, তাই না? তাহলে এই যে আই এম সুইমিং, এই বাক্যটাতে ফাইনাইট ভার্ব কোনটি? এই বাক্যতে ফাইনাইট ভার্ব হচ্ছে এম, এবং সুইমিং এটি কি? এটি হচ্ছে নন ফাইনাইট ভার্ব এবং এটি মূল ভার্ব। তাহলে এম কি? এম হচ্ছে অক্সিলারি ভার্ব প্লাস ফাইনাইট ভার্ব। আর সুইমিং কি? সুইমিং হচ্ছে নন ফাইনাইট ভার্ব প্লাস মেইন ভার্ব বলা যাচ্ছে। ঠিক একইভাবে আই এম রিডিং এ বুক এটাও, হি ইজ সিঙ্গিং এ সং এটাও। তাহলে এখানে যে এম সুইমিং পুরাটাকে কি বলবো আমরা? এম সুইমিং, এম রিডিং, ইজ সিঙ্গিং এই পুরাটা মিলে এগুলোকে আমরা ফাইনাইট ভার্ব ফ্রেজ বলতে পারি। ফাইনাইট ভার্ব ফ্রেজ বলা হয় এগুলোকে। আচ্ছা, তারপরে 4 নম্বর আরেকটা বাক্য লক্ষ্য করুন, কিলিং দ্য বার্ড দ্য ম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ। তাহলে এখানে দেখুন কিলিং দ্য বার্ড, ঠিক এরকম একটা কথা আমরা জেরান্ডের ক্লাসেও পেয়েছিলাম, তাই না? হি ওয়াজ এক্সপেল ফর কিলিং দ্য বার্ডস, এরকম একটা এক্সপেল ফর কিলিং দ্য বার্ড এরকম একটা পেয়েছিলাম। তো দেখুন কিলিং দ্য বার্ড, তাহলে ওই বাক্যটা ওখানে আমরা জেরান্ডের ওখানে ফর কিলিং দ্য বার্ড পেয়েছিলাম, সেই বাক্য থেকে আমরা সেই বাক্যতে আমরা কিলিংকে জেরান্ড বলেছি। তাহলে ঠিক একই রকম কিলিং দ্য বার্ড এখানেও তো আছে, তাহলে এখানেও আমরা কি জেরান্ড বলবো? এখানে এটা পার্টিসিপল অংশের মধ্যে কেন, তাই না? এর কারণ হচ্ছে ওখানে ওই কিলিং দ্য বার্ড অর্থাৎ ওই কিলিং আইনযুক্ত ভার্বটির সামনে প্রিপোজিশন ছিল। আমি প্রিপোজিশনের কথা কিন্তু আপনাদেরকে উল্লেখ করে বলেছিলাম, কিন্তু এখানে কিন্তু প্রিপোজিশন নেই। তার মানে হচ্ছে এখানে কিলিং দ্য বার্ড এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল এবং ভার্ব হিসেবে কাজ করছে। ভার্ব কেন বলবো? কারণ কিলিংয়ের অবজেক্ট এখানে দ্য বার্ডস আছে, তো এখানে প্রেজেন্ট পার্টিসিপলের ভার্ব হিসেবে কাজ করতেছে। তারপর কি বলা হচ্ছে? দ্য ম্যান ব্রড ব্যাড লাক টু দ্য ক্রিউ। এখানে ক্রিউ মানে কিন্তু কাকের প্লুরাল ক্রিউ সেটা না, এখানে ক্রিউ শব্দটা অর্থ হচ্ছে নাবিক দল। যে পাখিটিকে মেরে মানুষটি কী করলো? এই নাবিক দলদের জন্য একটা দুর্ভাগ্য বয়ে আনলো। তারপরে একটা দেখুন সংক্ষিপ্ত একটা নোট আছে, এই নোটটা একটু গুরুত্বপূর্ণ, এটা মনে রাখতে পারলে আপনাদের জন্য আরেকটু সহজ হবে। এটা যে সকল কন্টিনিউয়াস ফর্মের আইএনজিযুক্ত ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল। সকল কন্টিনিউয়াস ফর্মের আইএনজিযুক্ত ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ যত ধরনের কন্টিনিউয়াস টেন্স আছে সেই কন্টিনিউয়াস টেন্সের যেই মেইন ভার্ব আইএনজিযুক্ত যে মেইন ভার্বটি থাকে এটি হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। তাহলে এখানে আপনাদের কিন্তু বোঝার সুবিধার্থে দেখুন সকল কন্টিনিউয়াস ফর্মের আইনযুক্ত ভার্বটি প্রেজেন্ট পার্টিসিপল। অবশ্য কন্টিনিউয়াস টেন্সের কথা বলা হচ্ছে এখানে। কন্টিনিউয়াস টেন্সের যে ভার্ব, যে মূল মেইন ভার্বগুলো থাকে সেই অংশের যে আইনযুক্ত ভার্বটি থাকে সেটির কথা বলা হচ্ছে যে এটি প্রেজেন্ট পার্টিসিপল। তো চলুন আমরা পরের স্টেপে যাই। অ্যাডজেক্টিভ লক্ষ্য করুন, অ্যাডজেক্টিভের ব্যবহার সংক্রান্ত অ্যাডজেক্টিভ। তো এখানে উচ্চারণটা আমাদের যদিও হয়তো বা এটা সংশোধন হয়ে গেছে, তারপর আমি আবার বলি অ্যাডজেক্টিভ। এটা আমরা পূর্বে উচ্চারণ করতাম অ্যাডজেক্টিভ, তো এখন আমাদের এটা উচ্চারণটা হচ্ছে অ্যাডজেক্টিভ, পরিবর্তন হয়ে গিয়েছে অ্যাডজেক্টিভ, অর্থাৎ ডির উচ্চারণটা হবে না। আপনি ডির উচ্চারণ ছাড়া এটাকে উচ্চারণ করুন তাহলে সেটি সঠিক হবে।
তো দেখুন এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস, তাহলে এখানে বলা হচ্ছে এ রোলিং স্টোন গ্যাদার্স নোমস, তাহলে গড়ন্ত পাথরে কখনো শেওলা জমে না, এটা হচ্ছে শাব্দিক অর্থ। আর ভাবার্থ যদি আমরা বলি তাহলে বলা যায় অস্থির প্রকৃতির লোক কখনো অর্থ সঞ্চয় করতে পারে না। আচ্ছা, তারপরে দেখুন এ ড্রাউনিং ম্যান ক্যাচেস অ্যাট এ স্ট্র, তাহলে এখানে এই যে প্রথম যে বাক্যটি এ এবং তারপরে এ হচ্ছে আর্টিকেল বা ডিটারমিনার যেটি বলেন, এটা ট্র্যাডিশনাল গ্রামার হিসেবে ডিটারমিনার বলা যায়। আর্টিকেল এ এবং তারপর যে স্টোন আছে এখানে, তো এই স্টোন, আর দ্বিতীয় বাক্যতে এ এবং তারপরে আর্টিকেল প্রথম বাক্যটি লক্ষ্য করুন যে আর্টিকেল এ আছে এবং তারপরে কি আছে এখানে স্টোন আছে নাউন। তারপর দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন এ আর্টিকেল, এখানে আর্টিকেল আছে এবং নাউন হিসেবে ম্যান আছে এবং মাঝখানে আইনযুক্ত এই ভার্বটিকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয়েছে। আমরা পূর্বেও কিন্তু জেরান্টের ওই অংশ কিন্তু পূর্বেও দেখেছি, তাই না, যে আর্টিকেল ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আইনযুক্ত ভার্বটি অ্যাডজেক্টিভ হয় এবং সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছিলাম যে ওই জায়গাতে জেরান্টের অংশের মধ্যে পেয়েছিলাম। তার মানে ওখানে ওই জায়গাতে আমরা লক্ষ্য করেছি কি যে আর্টিকেল ডিটারমিনার প্লাস নাউন এর মাঝখানে হচ্ছে শব্দটি, ওখানে জিরান্ট হিসেবে আমরা একটা এক্সাম্পল দেখেছিলাম। এখানে আবার এক্সাম্পল দেখতেছি সে একই রকম, যে আর্টিকেল বা ডিটারমিনার ও নাউনের মাঝখানে শব্দটি অ্যাডজেক্টিভ এবং সেটি প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দেখতেছি। তাহলে এখানে একটা কিন্তু দ্বিধা তৈরি হয়ে গেল, তাই না, যে কখন তাহলে আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানের আইনযুক্ত ভার্বটিকে কখন আমরা, এটা তো অ্যাডজেক্টিভ হবে সেটা আমরা বুঝলাম, কিন্তু কখন সেটাকে আমরা জিরান বলবো বা কখন সেটাকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, এই বিষয়ে কিন্তু আমাদের একটা দ্বিধা থেকেই গেল। তো এই বিষয়টা নিয়ে আমাদের তৃতীয় ক্লাস হবে, যে আর্টিকেল ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আইনযুক্ত ভার্বটি, আর্টিকেল বা ডিটারমিনার এবং নাউনের মাঝখানে আইনযুক্ত ভার্বটিকে কখন আমরা জিরান বলবো, কখন আমরা প্রেজেন্ট পার্টিসিপল বলবো, সে বিষয় নিয়ে আমাদের তৃতীয় ক্লাসে ক্লিয়ার করে দেবো ইনশাল্লাহ। তো চলুন আমরা তারপরে অংশটা একটু লক্ষ্য করি, অ্যাডভার্ব। আচ্ছা, প্রেজেন্ট পার্টিসিপল কখন অ্যাডভার্ব হিসেবে কাজ করে দেখুন, হি কেম পেন্টিং, সে হাঁপাতে হাঁপাতে আসলো। তাহলে পেন্টিং এখানে কিন্তু বলে সে কীভাবে আসলো, যদি প্রশ্ন করে সে কীভাবে আসলো তখন কি উত্তর আসবে, হাঁপাতে হাঁপাতে, তাই না। তাহলে পেন্টিং এখানে অবশ্যই অ্যাডভার্বে কাজ করছে, কারণ কিভাবে আসলো, কিভাবে, কখন, এগুলো দ্বারা প্রশ্ন করলে আমরা কি পাই, অ্যাডভার্ব পাই, তাই না। তাহলে এখানে যেহেতু প্রশ্ন করা যাচ্ছে হাউ ডিড হি কাম, সে কীভাবে আসলো, তখন কিন্তু আমরা উত্তর কী দিব, সে হাঁপাতে হাঁপাতে আসলো। তার মানে এই পেন্টিং এই শব্দটি হচ্ছে অ্যাডভার্ব। তারপর লক্ষ্য করুন পরেরটাতে, হি ওয়েন্ট অ্যাওয়ে ড্যান্সিং, এটার বাংলাটা কি হচ্ছে, সে নাচতে নাচতে বাইরে চলে গেল, সে কিভাবে চলে গেল যদি আমরা বলি, তাহলে কিন্তু এখানে আমরা পাবো উত্তর কি, নাচতে নাচতে। সো হেয়ার ড্যান্সিং বিহেভস লাইক অ্যান অ্যাডভার্ব, এখানে কিন্তু ড্যান্সিং শব্দটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। তারপর একটা নোট, সংক্ষিপ্ত একটা নোট দেখেন, ইনট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, ইনট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি যদি থাকে, সেক্ষেত্রে কিন্তু আমাদের ওই ভার্ব প্লাস আইএনজিটি অ্যাডভার্ব হিসেবে কাজ করে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপলের এই বাক্যটিতে আমরা কখন সেটাকে অ্যাডভার্ব হিসেবে বলবো, যদি ইনট্রানজিটিভ ভার্ব প্লাস আইএনজি থাকে, তাহলে সেই ভার্ব প্লাস আইএনজিটি অ্যাডভার্ব হিসেবে কাজ করবে। যেমন হি ক্যাম পেন্টিং, হি ওয়েন্ট অ্যাওয়ে পেন্টিং, হি গো ড্যান্সিং, হি গো সিঙ্গিং, সে গান গাইতে গাইতে গেল বা গাইতে গাইতে গেল। এই যে দেখুন ইনট্রানজিটিভ ভার্বগুলোর পরে কিন্তু আমি যখন এই ভার্ব প্লাস আইএনজি যেটা দিচ্ছি, এটা কিন্তু অ্যাডভার্ব হিসেবে কাজ করছে। সুতরাং এক্ষেত্রে আপনি এটা মাথায় রাখবেন, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। অথবা আপনারা চাইলে ঠিক এইভাবে প্রশ্ন করেও বের করতে পারেন, সে কীভাবে আসলো, সে কীভাবে গেল, এইভাবে প্রশ্ন করে যদি উত্তরটা পান, সেই আইনযুক্ত ভার্বটি যদি উত্তর হিসেবে আসে, তাহলে সেটি অবশ্যই অ্যাডভার্ব হিসেবে চিহ্নিত করবেন এবং সেটি কিন্তু অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপলের মধ্যেই থাকবে। ওকে, তাহলে আমরা নেক্সটটাতে যাই। নেক্সটটা লক্ষ্য করুন প্রিপোজিশন হিসেবে, প্রেপোজিশন হিসেবে কখন আমরা ব্যবহার করব। এখানেও একটা কথা বলে নিই যে আমাদের এই উচ্চারণটাতে অনেক সময় ভুল হয়ে থাকে, আমরা অনেক সময় এটাকে বলে থাকি প্রিপোজিশন, তাই না, প্রিপোজিশন এইভাবে বলে থাকি, কিন্তু আসলে এটা ভুল। আমাদের সঠিক উচ্চারণটা হচ্ছে প্রেপোজিশন, প্রে, এর উচ্চারণটা আমরা করবো এইভাবে, প্রে। সেটা শুধুমাত্র আমি এই প্রেপোজিশনের উচ্চারণের ক্ষেত্রে বলতেছি, অনেক জায়গাতে হয়তো বা প্রি উচ্চারণটাও আসে, সেটা আলাদা কথা। তো এখানে লক্ষ্য করুন যে প্রেপোজিশন হিসেবে কখন আমরা ব্যবহার করব। দেখুন আই উইল টক টু ইউ ফলোয়িং দ্য ক্লাস, এখানে বলা হচ্ছে এই ফলোয়িং শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে, দেখুন লক্ষ্য করুন আফটার অর্থে ব্যবহৃত হয়েছে। আই উইল টক টু ইউ, আমি তোমার সাথে কথা বলবো, ফলোয়িং দ্য ক্লাসটির শেষে বা ক্লাসটির পরে। তাহলে ফলোয়িং শব্দটি আফটার হিসেবে ব্যবহৃত হয়েছে, আফটার প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এখানে ফলোয়িং শব্দটিকে আমরা প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রেপোজিশন,
তারপর লক্ষ্য করুন পরের বাক্যটিতে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং। তাহলে এখানে বলা হচ্ছে যে ওয়েডিংয়ের পরে দেয়ার ওয়াজ এ স্মল রিসেপশন ফলোয়িং দ্য ওয়েডিং। তাহলে এখানে এই ফলোয়িং শব্দটাও কিন্তু আফটার হিসেবে ব্যবহৃত হচ্ছে। সুতরাং এখানে এই ফলোয়িং শব্দটি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রেপোজিশন। তারপর লক্ষ্য করুন আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার। তাহলে আমি কিছু জানি না বা আমি কিছু জানি না রিগার্ডিং দ্য ম্যাটার এই বিষয় সম্পর্কে। তাহলে এখানে কিন্তু রিগার্ডিং শব্দটি কি অ্যাবাউট অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে রিগার্ডিং শব্দটাকেও আমাকে বলতে হবে কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রেপোজিশন। তাহলে আই নো নাথিং রিগার্ডিং দ্য ম্যাটার এই বিষয় সম্পর্কে আমি কিছু জানি না। তারপরে দেখুন হি ওয়াজ পার্ডনড কনসিডারিং হিজ এজ। হি ওয়াজ পার্ডনড কনসিডারিং হিজ এজ। এখানে কনসিডারিং শব্দটি কী অর্থে ব্যবহৃত হয়েছে? ফর প্রিপোজিশন অর্থে ব্যবহৃত হয়েছে। সে হি ওয়াজ পার্ডন তাকে ক্ষমা করা হয়েছিল কনসিডারিং হিজ এজ তার বয়স বিবেচনা করে, অর্থাৎ তার বয়সের জন্য তাকে ক্ষমা করা হয়েছিল। তার মানে এখানে কনসিডারিং কী অর্থে ব্যবহৃত হচ্ছে? প্রিপোজিশন ফর অর্থে ব্যবহৃত হচ্ছে। তাহলে এখানে কনসিডারিং এটাকেও আমাকে বলতে হবে কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রিপোজিশন। ওকে, তাহলে আমরা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই ফলোয়িং, রিগার্ডিং, কনসিডারিং এই কয়টাই আমরা কিন্তু প্রিপোজিশন হিসেবে পাবো বেশিরভাগ ক্ষেত্রে। দু একটা এর ব্যতিক্রম অন্য শব্দগুলো আমরা হয়তো পেতে পারি। তারপর লক্ষ্য করুন সর্বশেষ আরেকটাতে কনজাংশন হিসেবে ব্যবহৃত। কখন আমরা কনজাংশন হিসেবে ব্যবহার করব? টুডে আই উইল গো আউট ফর এ ওয়াক প্রোভাইডিং দ্য ওয়েদার ইজ গুড। তাহলে এখানে লক্ষ্য করুন প্রোভাইডেড বা প্রোভাইডিং, এক্ষেত্রে কিন্তু আরেকটা কিন্তু লক্ষ্য আছে, দেখুন নিচে দেখুন প্রোভাইডিং অথবা প্রোভাইডেড দ্যাট থাকতে পারে, অথবা কখনো প্রোভাইডিং দ্যাটও থাকতে পারে। তো যদি যে কোনোটাই থাকতে পারে, শুধু প্রোভাইডেড থাকবে তা না, প্রোভাইডেড থাকতে পারে অথবা প্রোভাইডিং থাকতে পারে অথবা প্রোভাইডেড দ্যাট থাকতে পারে। তো যেটুকুই থাক না কেন এটুকু হচ্ছে সম্পূর্ণটা কী অর্থে ব্যবহৃত হয়? ইফ অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যদি। তাহলে টুডে আই উইল গো আউট ফর এ ওয়াক, আজকে আমি বাইরে যাব, একটা হাঁটার জন্য বাইরে যাব, প্রোভাইডেড বা প্রোভাইডিং দ্য ওয়েদার ইজ গুড, যদি আবহাওয়া ভালো থাকে। তাহলে এখানে কিন্তু এই প্রোভাইডেড বা প্রোভাইডিং এর কী হিসেবে ব্যবহৃত হচ্ছে? ইফ অর্থাৎ যদি অর্থে ব্যবহৃত হচ্ছে, কনজাংশন অর্থে। সুতরাং এগুলোকে আমরা কি বলবো? প্রোভাইডিং বা প্রোভাইডেড দ্যাট এগুলোকে আমরা কি বলবো? প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ কনজাংশন। ওকে, তো নেক্সট দেখেন আরেকটা বাক্য এখানে আছে যে দ্য কার ইজ ইন গুড কন্ডিশন কনসিডারিং হাউ ওল্ড ইট ইজ। এখানে কনসিডারিং শব্দটি দ অর্থে ব্যবহৃত হচ্ছে। যদিও এটা অনেক পুরাতন, তারপরে এই কারটি কি অনেক ভালো কন্ডিশনে আছে, ভালো অবস্থায় আছে। তাহলে এই যে বাক্যগুলোতে লক্ষ্য করুন কনজাংশনের ব্যবহারগুলো প্রোভাইডেড, প্রোভাইডেড দ্যাট এই বাক্যগুলোতে কি হয়েছে বা কনসিডারিং এগুলো কি প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ কনজাংশন হিসেবে ব্যবহৃত হয়েছে। তাহলে এই যে আমরা এখন পর্যন্ত প্রেজেন্ট পার্টিসিপলের যে ব্যবহারগুলো আমরা লক্ষ্য করলাম যে প্রেজেন্ট পার্টিসিপল কী হিসেবে কাজ করতে পারে? ভার্ব হিসেবে, অ্যাডজেক্টিভ হিসেবে, অ্যাডভার্ব হিসেবে, প্রিপোজিশন এবং কনজাংশন হিসেবে ব্যবহার হতে পারে। তাহলে আমরা কিন্তু স্বাভাবিকভাবে যখন আমাদেরকে প্রশ্ন করা হয় প্রেজেন্ট পার্টিসিপল কি, তখন আমরা কিন্তু সহজে জাস্ট এক বাক্যে বলে দিই বা সংক্ষেপে বলে দিই প্রেজেন্ট পার্টিসিপল ইজ এ ভার্বাল অ্যাডজেক্টিভ। জেরান্ডের কথা বলা হলে আমরা বলি জেরান্ড ইজ এ ভার্বাল নাউন, জাস্ট এরকম কথা বলি, তাই না? কিন্তু এর বাইরে তো এগুলো আরও কিছু হিসেবে ব্যবহার হতে পারে, আরও কোনো পার্টস অফ স্পিচ হিসেবে ব্যবহৃত হতে পারে, সেগুলো আমাদের অবশ্যই জানা জরুরি। যেহেতু যদি আমাদেরকে পার্টস অফ নির্ণয় করতে বলে সেক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত না জানলে কিন্তু আমরা বিপদে পড়ে যাব, দেখা যাচ্ছে আমরা উত্তর করতে পারবো না বা আমাদের উত্তরটি ভুল হয়ে যাবে। তো বন্ধুরা আজকের আমাদের এই আলোচনাটুকু এই পর্যন্তই ছিল। তো আমরা আমাদের পরবর্তী যে আলোচনাটা সর্বশেষ আমি তোমাদেরকে বলেছিলাম যে আমরা হচ্ছে এই জেরান্ড পার্টিসিপল এই অংশটাকে আমরা 3টি ভাগে বিভক্ত করে পুরাটা আলোচনা শেষ করব। সেই অনুযায়ী আমরা কিন্তু জেরান্ডের আলোচনা ইতিপূর্বে হয়ে গেছে এবং আজকে আমাদের পার্টিসিপল আলোচনাটাও হয়ে গেল। তো আমার পরবর্তী আলোচনায় থাকছে জেরান্ড পার্টিসিপল দুটা মিলে একটা আলোচনা থাকবে, যেটা অনেক কনফিউশন সৃষ্টি করে। আশা করি সেখানে আমাদের সেই আলোচনার মাধ্যমে আমাদের এই জেরান্ড পার্টিসিপলের আলোচনাটা সম্পূর্ণরূপে শেষ হবে এবং আপনারা পরবর্তীতে দেখা যাবে যে বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রশ্নগুলোতে জেরান্ড পার্টিসিপল নির্ণয় করতে আপনারা অনেক সহজ ফিল করবেন ইনশাল্লাহ। সর্বশেষ জেরান্ড পার্টিসিপল
পার্টিসিপলের সর্বশেষ ক্লাসে আপনাদের সাথে আবার কথা হবে, দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন, এবং আমার আলোচনায় কোথাও ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং সেটি কমেন্ট বক্সে অবশ্যই তুলে ধরবেন। আমি সেটি পরবর্তীতে আবার আলোচনার মাধ্যমে সেটি সংশোধন করে দেবো ইনশাল্লাহ। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।